ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমার ফ্যামিলি কখনোই বিয়েতে রাজি না। আমার ফ্যামিলি চায় টাকাওয়ালা ছেলের কাছে আমাকে বিয়ে দিতে। তারপর যদি তার বয়স 40ও হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই। তাই আমি আমার ভালোবাসার মানুষটাকে পালিয়ে বিয়ে করি। পালিয়ে বিয়ে করার পর আমার ফ্যামিলিও কখনোই এই বিয়েটা মেনে নেয়নি, আর আমার হাজব্যান্ডের ফ্যামিলিও এই বিয়েটা কখনোই মেনে নেয়নি। আমার হাজব্যান্ড একটা ছোট্ট কোম্পানিতে জব করে, তার বেতন ছিল 15,000 টাকা। তারপর আমরা একটা ছোট্ট বাসা ভাড়া নিই। সেই বাসায় আমাদের অগ্রিম 2 মাসের বেতন ভাড়াও দিয়ে দিতে হয়। তারপর অনেক কেনাকাটা করে আমাদের আর হাতে টাকা ছিল না। তারপর 1 বছর পর আমার হাজব্যান্ডের হঠাৎ চাকরিটা চলে যায়। কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। কোনো উপায় না পেয়ে আমি আমার আম্মুকে ফোন দিলাম যে মা, আমাকে কিছু টাকা ধার দাও, সেই টাকা দিয়ে আমি সংসার চালাবো। আমার মা আমাকে একটা টাকাও ধার দিল না, উল্টো অনেকগুলো কথা শোনালো। আমার হাজব্যান্ডেরও সাহস ছিল না আমার সামনে আসার। তারপর আমি আবার আমার মাকে ফোন দিই, সে আর আমার ফোনটা রিসিভই করে না। তারপর আমি আবার আমার মাকে ফোন দিই, তারপর রিসিভ করে বললাম মা, আমি 2 দিন না খেয়ে আছি, আমাকে কিছুটা টাকা ধার দাও, তারপর আবার পরে তোমাকে দিয়ে দেব। সে বলে তোরা যখন না খেয়ে আছিস তাহলে আমার টাকা পরিশোধ করবি কিভাবে? এই কথাটা শুনে আমার চোখ দিয়ে অজস্র পানি পড়ছিল। এত কান্না করছিলাম, এরকমের কান্না আমি আর কখনোই করিনি। তারপর আমার হাজব্যান্ড অনেক কান্না করে, কান্না করে আমাকে বলে তুমি কান্না করো না, একদিন আমাদের সব ঠিক হয়ে যাবে। এভাবে একদিন আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল। দেখলাম সে সেই রিক্সাটা চালাচ্ছিল। চালাইয়ে কতগুলো টাকা নিয়ে এসে বাসার বাজারগুলো করলো। বাসার বাজার করে আমরা রান্না করে দুজন যখন খেতে বসছি একসাথে, তখন দেখি কি আমার হাজব্যান্ডের হাতে অনেকগুলো ফোস্কা পড়ে গেছে। ফুসকাগুলো দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ঈদের মতো একটা দিনে আমাদের বাসায় একটা বাজার ছিল না। ঈদের মতো দিনে সারাটা দিন আমরা না খেয়েছিলাম। তারপর ঈদের দিন সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড বাসা থেকে বের হয় রিক্সা নিয়ে। তারপর রিক্সা চালিয়ে কিছু টাকা নিয়ে আসে, সেই টাকা দিয়ে বাসার চাল ডাল আর 2টো ডিম নিয়ে আসে। সেদিন রাতে আমরা ওই রান্না করে খাবারগুলো খাই। তারপর আমার হাজব্যান্ড রিক্সা চালিয়ে আমার হাতে কিছু টাকা দেয়, বলে তুমি তোমার লেখাপড়াটা চালিয়ে যাও। আমি বললাম না, আমি কষ্টের টাকা আমার লেখাপড়া করার দরকার নেই। তারপর আমাকে অনেক বুঝে শুনে আমি আবার লেখাপড়া শুরু করি। তারপর সে সারাদিন রিক্সা চালাতো, সেই টাকা আবার আমাকে দিত লেখাপড়া করার জন্য। আবার মাঝরাতেও রিক্সা চালাতে যেত, বলতো কি মাঝরাতে রিক্সা চালালে বেশি ইনকাম করা যায়। এইভাবে করে সে প্রতিদিন অনেক কষ্ট করত। সেই রিক্সা চালিয়ে টাকা জমে একটা রিক্সা কিনে আমরা, সেই রিক্সাটা আবার আমরা ভাড়া দেই। আর আমার হাজব্যান্ড একটা জায়গায় কাজ করত। আসলে কপালে যদি সুখ না থাকে তাহলে কিছুই করার নেই। সেই রিক্সাটা যার কাছে ভাড়া দিই সে দিন শেষে রিক্সাটা নিয়ে পালিয়ে যায়। আর আমার মা ফোন দিয়ে বলে যে আমার বোন আসবে আমাদের বাসার দাওয়াত দিতে। আমরা আসলে তাকে বসতে দেবো কোথায় আর খেতে দেবো কোথায়? দাওয়াতে যাওয়ার পর আমার হাজবেন্ডকে অনেক অপমান করা হয়। আমার হাজবেন্ডের সামনে আমার মা বলে তুই তোর জামাইকে ছেড়ে দে, দেখ ওই ছেলেটা তোর জন্য এখনও কত পাগল, তুই চাইলে তোর জীবনটা এখন অনেক সুখের করতে পারবি। কিন্তু আমার হাজবেন্ড এক কোনায় বসে চোখ থেকে পানি পড়ে মাথা নিচু করে বসেছিল। তারপর আমি রাগ করে ওই অনুষ্ঠান থেকে চলে আসি, কারণ যেখানে আমার হাজবেন্ডের মনে নেই সেখানে আমি থাকবো না। তার ঠিক কিছুদিন পরে আমার একটা প্রাইমারিতে জব হয়, আর আমার হাজবেন্ডের একটা ব্যাংকে জব হয়। আলহামদুলিল্লাহ এখন আমরা খুব শান্তিতে আছি, ভালো আছি।